যাক, শুরু করলাম। রেকর্ডিং কি হচ্ছে? শুরু হয়েছে। আচ্ছা, আমরা চলে যাই ইয়াতে। আজ দিলাম হচ্ছে, দেখো গতকাল দিছিলাম GK1। এটা ছিল যে এটা যারা ওই যে গতকাল ছিল না, দেখো ওই গ্রুপে দেওয়া আছে। আমরা কিন্তু পড়াচ্ছি ভাই, মেন টপিকস হচ্ছে প্রথমটা বৈশ্বিক ইতিহাস। বোঝা যাচ্ছে সবার? দেখো একটু দেখা যাচ্ছে কি না? ব্রাইটনেস বাড়াতে হবে? ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, বৈশ্বিক ইতিহাস। এই বৈশ্বিক ইতিহাসের একটা অংশ হচ্ছে গতদিন দেখাছিলাম প্রাচীন সভ্যতা সমূহ। ভাই তোমাদের সাধারণ জ্ঞান এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যেগুলা দিয়ে একবারে ঠুটস্থ মুখস্থ করে ফেলবা, এই ব্যাখ্যা সহ। আজ পড়াবো দেখো আন্তর্জাতিকই পড়াবো, শুধু আন্তর্জাতিকের আজ দিলাম হচ্ছে ইয়ে আর কি। এদিকে দেখো, আন্তর্জাতিক বিষয় বলে ওই বৈশ্বিক ইতিহাসই কিন্তু আছে, কিন্তু তার একটা অংশ হচ্ছে বিশ্বের প্রধান প্রধান ধর্মসমূহ, ধর্ম পড়াবো। এখন 3 নম্বরটা একটু লক্ষ্য করে দেখো। কেউ যদি বোঝা না যায় বা কোনো সমস্যা হয়, তুমি এই যে মাউথ পিস অন করে, স্পিকার অন করে বলবা যে ভাই এই সমস্যা হচ্ছে, না হলে বুঝতে পারবো না। আর এখানেও দেখো, এটাও কিন্তু বৈশ্বিক ইতিহাস, কিন্তু এটা হচ্ছে এশিয়ার ইতিহাস। আমরা কিন্তু ওই টপিক এই ওয়ানে আছি, বৈশ্বিক ইতিহাস। বোঝাতে পারছি? এর আন্তর্জাতিক বিষয় বলি কয় নম্বর পিডিএফে যে 3 দেওয়া আছে, দেখো দেখতে পাচ্ছ 3? জি এদের সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই জায়গায় দেখো 3 আর কি, লাল দিয়ে সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখো এখানে এটা হচ্ছে 2। একটু বড় করি, বেশি বড় হয়ে গেল মনে হয়। লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে? দেখো তো। হ্যাঁ ভাইয়া, যাচ্ছে তো। আচ্ছা, আরেকটা দেখাবো হচ্ছে এটা আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, এবং আরেকটা দেখাবো হচ্ছে তোমাদের যেটা ছিল অ্যাডমিশন জিকে ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আচ্ছা, এটা একটু দিচ্ছি, দাঁড়াও। গ্রুপে মনে হয় দিলাম, গ্রুপ থেকে ডাউনলোড করি এই আর কি। এই যে একটা লাস্ট লাস্ট যেটা দিলাম, এটা হচ্ছে এই ফোনের বইয়ের পিডিএফ আর কি, বাংলাদেশ বিষয়ে বলি তোমাদের যেটা পড়া দিলাম আর কি। ডাউনলোড নিচ্ছে না নাকি? এই যে একটা, যাই হোক, এটা হচ্ছে বই। কি বই বলো তো? MP3। ঠিক আছে, বুঝা যায় লেখা? দেখো তো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে হবে। আমরা দেখো বাংলাদেশ বিষয়ে বলি। সেদিন যেটা পড়াইছিলাম এমনি এমনি ব্যাখ্যা পড়াইছিলাম তোমাদের, এমনিতে মূল থিম পড়াইছিলাম আর কি। এখন আমাদের কানেক্ট কয়জন হয়েছে? 1 2 3 4 5 6 7। আচ্ছা, সমস্যা নেই, স্ক্রিন রেকর্ড আছে, আরো পরে দেখে নেবে, সমস্যা নেই। এই কামরুল, শোনা যায়? তোমার আমার নেট প্রবলেম দেয় একটু পর পর, শুনতে পাচ্ছ? কামরুল, আওয়াজ দাও, আওয়াজ দাও। ভাই কামরুল আছে? নাই, দেখো তো লাইনে। কামরুল তো আছে ভাই। তুই কি ফোন রাখা কোথাও? কামরুল উপন্যাস লিখতে মনে হয়। ফোন রাখা কোথাও বের হয়ে গেল নাকি? নেট চলে আচ্ছা, গেছে, কামরুলের নেট চলে গেছে। এই দেখো শুরু করলাম। আমরা ওই যে কতদিন দেখো ইতিহাসের উপাদান, ইতিহাসের কিন্তু 2টা উপাদান আছে ভাই, একটা হচ্ছে লিখিত উপাদান আর একটা হচ্ছে অলিখিত উপাদান। তাহলে কি আছে বলো? একটা ভালো করে দেখো, একটা ছিল হচ্ছে লিখিত উপাদান
আচ্ছা আসি, একটা হচ্ছে লিখিত উপাদান, আর আরেকটা কি বলতো, অলিখিত উপাদান। তাহলে ইতিহাসের কয়টা উপাদান আছে মোট যদি প্রশ্ন আসে? দুইটা। দুইটা। একটা হচ্ছে, এটা কিন্তু তোমাদের বই থেকে পড়াচ্ছি সরাসরি, বুঝা গেল? জি এটা কি ভাইয়া। এমটি3 বই, কিন্তু যাদের না এটা ডাউনলোড করে নেবা। তা লিখিত উপাদান কি? লিখিত উপাদান হচ্ছে বই পত্র দলিল দস্তাবেজ, এগুলাকে বলা হয় লিখিত উপাদান। তো অলিখিত উপাদান কি? অলিখিত উপাদান ধরো সেই সময়ের মুদ্রা পাওয়া গেছে, কোনো শিলালিপি পাওয়া গেছে, কোনো শিলাস্তম্ভ পাওয়া গেছে, কোনো টেরাকোটা পাওয়া গেছে, এগুলাকে বলা হয় অলিখিত উপাদান। তো এখন তোমাদের এখান ভাই থেকে একটা জুম করেন। আরেকটা জুম করবো এবার, হ্যাঁ ঠিক আছে? আরে ঠিক আছে এই ভাইয়া। এইভাবে, হ্যাঁ এবার বুঝতে ভাই, এবার বোঝা ঠিক যায় আছে। না? হ্যাঁ ভাইয়া বোঝা যাচ্ছে। হ্যাঁ বুঝতে আচ্ছা এখানে দেখো আবুল ফজল কতদিন পড়েছিলাম কিন্তু, এই কিন্তু আকবরের কি ছিল বলো তো ভাই? আকবরের সময় তার কি ছিল? সভাকবি ছিল, লেখালেখি করতো। এই আবুল ফজল লেখে আকবরনামা। আকবরনামার 3টা খণ্ড ছিল, আইন, আর তৃতীয় খণ্ডের নাম হচ্ছে আইনে আকবরী। তাহলে তৃতীয় খণ্ডের নাম কি বলছিলাম? আইনি আকবরী। আইনে আকবরী। আইনে আকবরী। হ্যাঁ। আচ্ছা এই জায়গায় সর্বপ্রথম এই যে তোমরা একটু এই যে লেখা আছে এইদিকে দেখো, আইনে আকবরী। আচ্ছা একটু জুম করি আবার। তৃতীয় খণ্ড এই যে ওই আচ্ছা, পাশে। হ্যাঁ। আর এখানে যদি বলে সর্বপ্রথম বঙ্গ কথা কোথায় প্রথম উল্লেখ পাওয়া যায়? বঙ্গ, চোখ বন্ধ করে মহিদাসের ঐতের অরণ্যকে, কোথায় বলো তো ভাই? মহিদাসের মহিদাসের ঐতের অরণ্যক, এখানে সর্বপ্রথম বঙ্গ কথার উল্লেখ পাওয়া যায়। এখন তোমরা এই যে যেটা করবা, আমি এই যে তো পিডিএফ দিয়েই দিলাম, দাগান আছে, ইম্পর্টেন্ট ওগুলো লাইন বেশি বেশি পড়বা। কটিলের অস্ত্রশস্ত্র, কলহনের রাস্তরঙ্গিনী, মহিদাসের ঐতের অরণ্যক, আবুল ফজলের আকবরনামা, গোলাম হোসেন সালিমের রিয়াজ আর সালাদিন। এবং এই যে সুন্দর করে এই যে তোমার হচ্ছে হাইলাইট করা আছে, এই যে মিষ্টি কালার, মেয়েদের বেশি পছন্দ আর কি, বুঝেছে? কারো গায়ে যদি দেখো ছেলেদের এই কালার দেওয়া আছে, বুঝবা যে সে জায়গা মতো জায়গা কোনো জায়গায় থেকে আর কি ওটা উপহার পাইছে আর কি, বুঝেছে? ঐতের অরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ শব্দের উল্লেখ পাওয়া যায়। তাহলে কোন শব্দ? ঐতের অরণ্যক। হ্যাঁ। আর লিখিত উপাদান কি দেখো, এই যে লিখিত উপাদানগুলো এগুলা পড়বা, মুদ্রা, শিলালিপি, শিলাস্তম্ভ, এগুলো একটু করে পড়াইছি তোমরা দেখবা। ইমারত, এই যে ভাঙা ভাঙা যে ইমারত থেকে, ইমারতের গায়ে অনেক কিছু লেখা থাকে। ভাইয়া আপনি এই পিডিএফটা আগেও দিয়েছিলেন, কখন? যখন আপনি ফার্স্ট হচ্ছে এখন থেকে ওই যে তোমাদের এই পিডিএফও দেবো আস্তে আস্তে। এই যে অনেকের ধরো বই নাই তো অসুবিধা হয় আর কি, যাতে অসুবিধা না হয় সবই দেবো আর কি, বুঝা গেছে? তাহলে এখন এগুলা পড়ে নিবা। এই যে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে দেখো, সেট ওয়ানে কামরুল। কামরুলের জন্য মনে করো এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ তোমাদের আর একটা প্যাটার্ন বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তুমি যদি বিগত 15-20 সালের আগে পড়ো, দেখবা ওই প্যাটার্নেরই প্রশ্ন হয়েছে। তোমার যদি টার্গেট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে তোমাকে ওই যে আগের ইয়ারের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আছে ব্যাখ্যা সহ, ওই প্রশ্ন যদি তুমি ভালো করে পড়ো, রিসার্চ করো, দেখবো ওই টাইপেরই প্রশ্ন হয়েছে, বিশ্ববিদ্যালয় অনুযায়ী চেঞ্জ হয় আর কি। একটু তোমরা পারলে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের একটা করে গিয়ে কিনবা বিগত সালের ওই প্রশ্নাবলী আর কি। তাহলে দেখো ভাই, রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতাকে ভাই বলো তো? কলহন। কলহন। এটা তোমরা এগুলো পড়ে নিবা। এই যে সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় কি বলেই পড়ালাম, মহিদাসের কোথায় বলো? ঐতের অরণ্য। কে লিখছে এটা? আবুল ফজল। মহিদাস। মহিদাস। আকবর নামের লেখক হচ্ছে আবুল ফজল, মনে থাকবে? রিয়াজ আর সালাতিন কি ধরনের গ্রন্থ? এটা ঐতিহাসিক গ্রন্থ। এখান থেকে আমরা ঐতিহাসের বিগত আগে কেমন ছিল সে সম্পর্কে জানতে পারি। এই যে আইনি আকবর ইজ রাইটেন বাই, এটা কিন্তু ওই ব্যাংকের প্রশ্ন, চাকরির পরীক্ষার সেম। ব্যাংকের প্রশ্নগুলো হয় ইংলিশে। আবুল ফজল। দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম কোন গ্রন্থে পাওয়া যায় বলতো? আইনি আকবরী। এখন প্রশ্ন তুমি ভার্সিটির যা দেখলে আইনি আকবরী নাই, তাহলে আকবর নামার এটা কোন খণ্ডের নাম বলো? তৃতীয় খণ্ডের নামই কিন্তু আইনি আকবরী। থাকবে বোঝা গেছে আকবর নামা, মনে করো প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। তোমাকে বুঝতে হবে আইনি আকবরী হচ্ছে বুঝা গেছে তৃতীয় খণ্ডের নাম। কোন খণ্ডের? তৃতীয় খণ্ডের নাম। এই যে পড়ালাম, এদিকে দেখো
আকবরনামা তৃতীয় খণ্ডের নাম হচ্ছে, 3টা আকবরনামা আছে, তৃতীয় খণ্ডের নামই হচ্ছে আইনে আকবরী। বুঝা গেল? জি ভাই। আচ্ছা, এবার দেখো এই যে বাংলা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমাদের আসার সম্ভাবনা আছে। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়ে কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ হয়েছে? তাহলে কোন গ্রন্থ? আইনে আকবরী। আইনি আকবরী। আইনে আকবরী। কে লিখেছে? আবুল ফজল। বুঝা গেছে? এগুলা তোমরা একটু পড়ে নিবা, একবার পড়াইছি মনে হয়। পরিব্রাজক মানে আমি সেদিন বলেছিলাম, মনে আছে? পরিব্রাজক মানে বর্তমান যুগে হ্যাঁ ভাই, আমরা কি বলি বলো? দূত, রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত ও হচ্ছে রাষ্ট্রদূত পরিব্রাজক বা পর্যটক যেটা বলি বাংলা কথায়। বুঝা গেছে? পরিব্রাজক একটু ভ্রমণকারী। ভ্রমণও করবে এবং পাশাপাশি হচ্ছে ওই ইয়ার কাজও করে, বিভিন্ন ইতিহাসের উপাদান লাগে। তো এই মেগাস্তিনিস প্রথম পরিব্রাজক ছিল, কিন্তু মেগাস্তিনিস সে গ্রিস থেকে আসছে। কোন দেশ থেকে আসছে? গ্রিস। ভাই চন্দ্রগুপ্ত মৌর্য, কিন্তু চন্দ্রগুপ্ত আর একটা আছে, ওটা গুপ্ত বংশের, শুধু চন্দ্রগুপ্ত। আর যদি চন্দ্রগুপ্ত মৌর্য থাকে, এ কিন্তু মৌর্য সাম্রাজ্যের সম্রাট ছিল। সেদিন লেখাইছিলাম কিন্তু বোর্ডে, একটা আছে চন্দ্রগুপ্ত, ও হচ্ছে গুপ্ত বংশের, আর চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে মৌর্য বংশের। তাহলে মৌর্য বংশের, বোঝা গেছে? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিল সম্রাট অশোক। সে কলিঙ্গের যুদ্ধে এত পরিমাণ রক্তপাত দেখে বৌদ্ধ ধর্মের দীক্ষা লাভ করেছিল, সবকিছু ছেড়ে। কনস্টান্টিনোপল বলা হয়। বুঝা গেছে? তাহলে হচ্ছে এই আমাদের সেই চন্দ্রগুপ্ত মৌর্য, তারপরে ছিল অশোক, যে মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। তার আমলে ভারতবর্ষের আয়তন ছিল প্রায় ছিল, এখন তো ভারতবর্ষের মানে ভারতের আয়তন মনে করো প্রায় 29 লক্ষ কিলোমিটার, সেই সময় ছিল প্রায় 53 বাই কাছাকাছি। এবং অর্থনীতি ছিল এখন আমেরিকার অর্থনীতি যত বড়, তার চেয়ে 3 গুণ বড়। তিনি কয়েক বছরের দেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে অভিজ্ঞতা ইন্ডিকা নামক, এখান থেকে প্রশ্ন হবে যে ইন্ডিকা গ্রন্থ কে লিখেছে? তাহলে ইন্ডিকা গ্রন্থ লিখেছে হচ্ছে মেগাস্তিনিস। সে কোন দেশের পরিব্রাজক ছিল? গ্রিসের। কখন সে এই যে ভারতীয় উপমহাদেশ দেশে আসে? এখন এখানে প্রশ্ন থাকবে না কখন বাংলায় আসে, কারণ এই চন্দ্রগুপ্ত মৌর্য সমস্ত ভারতবর্ষ শাসন করত। বুঝতে পারছো? বাংলা ভারতবর্ষে যত রাজ্য আছে সব একসাথে শাসন করতে, তখন কোনো অবিভক্ত ছিল না এই চন্দ্রগুপ্ত মৌর্য। লেখা থাকবে কখন ভারতবর্ষে আসে। এখন পরে আসছে ফাহিয়ান, এই যে ফাহিয়ান দেখা যায়, ফাহিয়ান। জি ভাই। ফাহিয়ান, এটা সবকিছু একসাথে লেখা আছে, আমি সুন্দর করে দিছি। বুঝা গেছে? এই যে নিচে এতগুলো পড়ালে তোমাদের মনে থাকবে না, আর আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দেবো, এদিকে দেখো। এখন আমি এমনিতে সিম্পলে বলে যাই, ফাহিয়ান ছিল হচ্ছে তোমার চীন থেকে আসছিল। যদি বলে কোন পরিব্রাজক সর্বপ্রথম চীন থেকে আসে, তাহলে হবে উত্তর ফাহিয়ান। আর যদি বলে কোন পরিব্রাজক সর্বপ্রথম ভারতবর্ষে আসে, তাহলে হবে কিন্তু মেগাস্তিনিস। কিন্তু পরিব্রাজকের সাথে চীন যুক্ত করে দিলে কোন পরিব্রাজক চীন থেকে সর্বপ্রথম আসে, তাহলে কি হবে? ফাহিয়ান। বুঝতে পারছো? এবং এর এই জিনিসটা আসে, এর মধ্যে হচ্ছে কোফোয়েংকিং বিশেষ উল্লেখযোগ্য 60টি গ্রন্থ রচনা করে কিন্তু। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় অনেকে বুঝতে পারে না, ইউয়েন সাং আসে, এও চীনের। সবচেয়ে বেশি প্রশ্ন আসে হচ্ছে ইবনে বতুতা। ইবনে বতুতা কিন্তু মরক্কো থেকে আসে, অধিবাসী। মরক্কোর রাজধানীর নাম জানো কেউ? না ভাই, কি না ভাই, মনে নাই। মরক্কোর রাজধানীর নাম হচ্ছে রাবাত। রাবাত ভাই, ওখানে লেখা দিয়েন ভালো হবে। আচ্ছা, সমস্যা নাই, যে স্ক্রিন রেকর্ড হচ্ছে, ভিডিও তোমরা বারবার দেখতে পারবা, শুনতে পারবা, সমস্যা নাই। পরে স্ক্রিন রেকর্ড হলে বেশি ভালো হবে, ওই ভিডিও পরে দেখা যাবে, সমস্যা এই জায়গায় কি খটকাবাদ একটু দেখা। ইবনে বতুতা যখন আসছিল ভারতবর্ষে, তখন কিন্তু ভাই অখণ্ড ভারত ছিল না, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন শাসন করতো, এবং বাংলা কিন্তু স্বাধীন ছিল সেই সময়। কি ছিল? স্বাধীন। যারা যারা দুই একজন আছে হাউ ধরবা, সমস্যা নাই। তার কোনো প্রশ্ন থাকলে করবে। এখন কামরুলের আওয়াজ তো শোনা যাচ্ছে না, কি হয়েছে? কেউ আবার বলো না যে ভাই আসি বাথরুম থেকে, আবার কোথায় বাথরুমে দরকার নাই, দেখলে বলো। আমি এই ভিডিওটা দেখে হাসতে আসছি। ভাই রিয়ার আমি আছি নাকি সোহান আছে? কয়জন আছে এখন আমাদের? কি আছে রে? আছে হচ্ছে 3 4 7 জন। সজীব আছে। এই সজীব শুনতে পাচ্ছ? ক্লিয়ার? জি ভাই। না অন রেখে ঘুমায় গেল?
ভাই ভাই কোন আমরা যে হু ভাই একটু পর পর জিজ্ঞেস করতেছি। এই তোমরা হচ্ছে শর্টকাটে নাম সজীব লেখো যেভাবে ভাই, হেসে আছে বাবা। বুঝে গেছে? নাহলে আমি সে নাম কামরুল লেখা দেবো, বলবে সমস্যা নেই। কামরুল কামরুল তো সজীব নাই। খেজুর খাচ্ছে। রে জ্বালা, এই চ্যানেল জাহাঙ্গীরনগরের ভাই পর কামরুল মলম বিক্রি করতে শুরু করে দেন। 50% ডিসকাউন্ট। মুজাফফরের শুরু করেন কেন ভাই, ওগুলো বাদ দেন। আচ্ছা দেখো, এই তোমাদের এখান থেকে যে প্রশ্ন হয় ওগুলো আর পড়ালাম না। হিউয়েন সাং এই হর্ষবর্ধনের সময় আসে, এই 8 বছর এগুলা থাকে, লেখা দিবা সবচেয়ে। দেখো, এই পৃথিবীর সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়, বুঝে গেছে? ভাই যেমন আল আজহার কত নাম্বার? ওই আলাদা দ্বিতীয় তৃতীয় এরকম হবে, কিন্তু সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, আল আজহার মুসলিম বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়, ও বুঝা গেল? আর এমনি হ্যাঁ। সামগ্রিকভাবে মনে হয় দ্বিতীয়, নাকি দ্বিতীয় না অথবা তৃতীয় আর কি। তো এই মহাবিহারের যে অধ্যক্ষ ছিল শিলভদ্র, এই শিলভদ্র কিন্তু বাঙালি লোক। অধ্যক্ষ ছিল শিলভদ্র, এই শিলভদ্র কিন্তু বাঙালি লোক। তার কাছে বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করে। এখান থেকে আস্তে আস্তে ধারণা করা হয় ওই চীন দেশে মনে করো বৌদ্ধ ধর্ম, চীন দেশ কিন্তু বৌদ্ধ ধর্ম অনুসারী বেশি, বুঝা গেছে? আমরা যেমন তিব্বতে বেশি। মুসলিম। হ্যাঁ, তো এই হিউয়েন সাং নেওয়া যায় ধরা হয়। এই ইবনে বতুতার একটা পড়াবো ভাই। দেখো, ইবনে বতুতা মরক্কো জন্মগ্রহণ করে। যখন সে ভারতবর্ষে আসে, প্রথমে কিন্তু ঢুকে দিল্লিতে। দিল্লির শাসক ছিল কিন্তু সুলতান মোহাম্মদ বিন তুগলক, কিন্তু বাংলার শাসন ছিল ফখরুদ্দীন মুবারক শাহ। এই প্রশ্ন কিন্তু অনেকে কনফিউজ বানায় দেয় যে ইবনে বতুতা যখন আসে তখন বাংলার শাসক কে ছিল? তখন বাংলার শাসক হচ্ছে ফখরুদ্দীন মুবারক শাহ। ফখরুদ্দীন প্রশ্ন মুবারক। হচ্ছে বাংলার শাসক কেন বলবে? ওই দিল্লি থেকে বাংলা ছিল আলাদা। আর ভাই স্বাধীন ছিল। হ্যাঁ, দিল্লির শাসক ছিল হচ্ছে সুলতান মোহাম্মদ বিন তুগলক। তাহলে পারবে না? জি। যদি বলে হ্যাঁ। ইবনে বতুতা যখন ভারতবর্ষে আসে তখন দিল্লির শাসক ছিল সুলতান মোহাম্মদ বিন তুগলক, আর আর বাংলার হ্যাঁ ছিলেন ভাই। বাংলা ছিল ফখরুদ্দীন ফখরুদ্দীন মোবারক মোবারক শাহ। শাহ। ভাই শোনো, চান্স পাতে ওরকম লাগে না। তুমি দেখবে বা যেগুলা প্রশ্ন পড়েছে পরীক্ষায় ওগুলাই আছে। ছেলে পেলে মেন জিনিস হয় কনফিউজ হয়ে যায় পরীক্ষায়, যে এটা হবে না এটা হবে, এই জন্য চান্সটা হয় না। তুমি মনে করছো যে ভাই এগুলা মনে হয় পড়তেছে, এগুলা আসবে না, তুমি দেখবা যেগুলা বেশি আসছে তাহলে ওগুলাই আসবে, বুঝতে পারছো? কিন্তু কনফিউজ থাকা জি যাবে না, ভাইয়া। এই জন্য এগুলা জায়গায় দেখা দিচ্ছে। একবার যেহেতু একবার তোমাদের পড়াইছি, তো এগুলাই হচ্ছে দিবা। এইদিকে দেখো, ইবনে বতুতা যখন আসে বাংলাতে, যখন ঢুকে তখন দেখে বাংলাদেশ এত সমৃদ্ধশালী, বুঝে গেছে? প্রচুর মনে করো ধন সম্পদ, চাল ডাল, কোনো কিছুর অভাব নাই। কিন্তু এখানকার আবহাওয়া ওই যে ভ্যাপসা গরম থাকে না? জি ভাইয়া। হ্যাঁ ভাই। ভ্যাপসা গরম মানে ওই যে এখন কিছুদিন আগে যেটা গেল মনে করো, ওই যে গায়ের ঘাম শুকায় না আর কি, এরকম টাইপের। এই গরমের সময় বাংলার মধ্যে প্রবেশ করে, দেখতেছি ওরা সবই ঠিক আছে, কিন্তু আরব দেশের আবহাওয়া কিন্তু গরম হলেও ওখানে কিন্তু ভ্যাপসা গরম না, বাতাস হয় কিন্তু, বুঝে গেছে? এই ভ্যাপসা গরম দেখে ও বলেছিল ঠিক আছে এটা নিয়ামতে পরিপূর্ণ জায়গা, কিন্তু আর আবহাওয়াটা একবারে দুজকের মতো। তাই বাংলার নাম দিয়েছিল দুজকিপুর দুজকপুর নিয়ামত নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নরক। আর এই যে ও ভ্রমণ করেছিল, সে গ্রন্থের নাম দিয়েছিল আরবি ভাষায় কিতাবুল রেহেলা। রেহেলা মানে ভ্রমণ, বুঝতে পারছো? তোমরা যেটা করবা এই যে ভাই, শিমুর বোন চলে আসছে। হ্যাঁ সমস্যা নাই, ক্লাস করা হবে। 5 মিনিট ক্লাস করলে পালাবে। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে দেখো ভাই, বাবারে স্পিকারটা বন্ধ করো। সমস্যা নাই, বুঝে গেছে? শিমুর বোনের কণ্ঠ ভাই সুন্দর দুই আছে, দিন পর সোয়ানের তুমি হই। একটু শোনো। সরি, আমার বোন চলে এসেছিল। সমস্যা নাই, তোমার বোনের কণ্ঠ সুন্দরী আছে, আমরা খুশি এতে। ছোট মানুষ, সেই একটা মনে করো। এখন প্রশ্ন হচ্ছে, এদিকে দেখো, এক নজরে উপমহাদেশের পরিব্রাজকদের আগমন। এটা ভাই তোমার ঠোঁটস্থ মুখস্থ করতে হবে। একটু ধরে দিই, মুখস্থ ছাড়া কোনো ওয়ে নাই ভাই এটার। এটা আমি কিন্তু সামনে দিনে ধরবো যায়। আমি আবার বলতেছি, দেখো, প্রথম আচ্ছা। পরিব্রাজক ছিল মেগাস্থেনিস। আমি কিন্তু সাইডে লেখা দিছি কোন শাসন আমলে আসছিল। চন্দ্রগুপ্ত কি চন্দ্রগুপ্ত মৌর্য। কোন দেশ থেকে আসছিল? এই যে মেগাস্থেনিস, গ্রিস। গ্রিস। খ্রিস্টপূর্ব 302 অব্দে। খ্রিস্টপূর্ব সেদিন বুঝালাম, খ্রিস্টপূর্ব কি। আর তোমাদের এখন হ্যাঁ। শতাব্দী দেখাবো। শতাব্দী অনেকে বুঝতে পারে না। শতাব্দী একটু বলি, 0 থেকে যদি এরকম হয়, 0 থেকে 99 সাল পর্যন্ত, খ্রিস্ট জন্ম যেদিন করেছে সেদিন 0 সাল ধরলাম। 0 সাল থেকে 99 সাল ভাই ওগুলো পরে পর্যন্ত। বোঝান কি, এখন সাধারণ পড়া দেন, ওগুলো কালকে বুঝেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সেঞ্চুরি বলা হয় একে, বুঝতে পারছো? প্রথম শতক। হ্যাঁ 100 থেকে 199 পর্যন্ত বলা হয় দ্বিতীয় শতক। তাহলে কত থেকে কত? ও 0 থেকে 199। 100 থেকে 0 থেকে 199 99 হলো প্রথম শতক। প্রথম শতক। হ্যাঁ,
100 থেকে 199, অনেকে বুঝে না ভাই, এক আছে তার মানে এদের প্রথম শতক হওয়ার কথা ছিল। অঙ্ক মনে হয় তাহলে মনে হয় ভুল আছে, অপশান বুঝে গেছে, অপশান ভুল নাই। 100 থেকে 199 এটা দ্বিতীয় শতক। এখন যদি আমরা বলি এখন কত সাল চলতেছে, 2000 2000 থেকে 2099, এটা একবিংশ মানে 21 শতক। 21 কত শতক, বলো তো ভাই? 21 শতাব্দী। এটা একবিংশ শতাব্দ মানে একবিংশ মানে 21, বুঝিছো? জি ভাইয়া। এই শতাব্দী কে বুঝলো না বলো? বুঝছি ভাই, এগুলো বাদ দেন, আপনি আচ্ছা ওগুলো এবার পড়ায় দেন। দেখো ওরা একদম মেগাস্থেনিসের পরে দেখো ভাই, এই ফাইয়েন আর হিয়েন সাং দুইজনেই কিন্তু চীন থেকে আসছে। কোথায় থেকে আসছে? চীন। চীন। এই ফাইয়েন হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় আসছে, আর দেখো হিউয়েন সাং হর্ষবর্ধনের সময় আসছে। শাসক ছিল হর্ষবর্ধন, এবং এই যে অধ্যক্ষ ছিল ওই যে তোমার ওই যে নালন্দা বিশ্ববিদ্যালয়, শিলভদ্র। এখন যদি বলি ভাই এর কত শতকে হিউয়েন সাং বলতো ভারতবর্ষে বা বাংলাদেশে আসছে, যে বাংলায় গমন করে কিন্তু এই সাল, তাহলে 630 মানের কত শতাব্দ বলতো? সপ্তম শতাব্দ। সপ্তম। সপ্তম, কারণ 600 থেকে 699 সালকে বলা হয় সপ্তম শতাব্দী। এ কিন্তু ভারতে আসছে আগে, মানে দিল্লি দিয়ে আসছে আগে 630, তার 8 বছর পরে বাংলা আসছে। ইবনে বতুতা মরক্কো থেকে আসছে, বাংলা কত সাল? 1333 ভারতে আসছে। বাংলায় কত সালে ঢুকছে? এই যে 1345 থেকে 1346, এটা বিসিএস এ আসছিল, বুঝতে পারছো? এত ইম্পর্টেন্ট। এবং এটা কত শতাব্দী হবে বলতো? 1400 শতক। কেন 1400? 1300 থেকে 1399 কে বলা হয় 1400 শতক। তাহলে ইবনে বতুতা কত শতকে আসছে? 1400। লাস্ট আসছে মাহুয়ান, আমার নাম মনে রাখবা, মাহুয়ান এই চীন থেকে আসছে। বাংলার শাসক ছিল হচ্ছে গিয়াসউদ্দিন আজম। এ আসছে 1406 সালে। ওই যে বখতিয়ার খলজি যখন করে না, বাংলা আক্রমণ করে, তার কয়েক বছর পরে। তাহলে কত শতাব্দ 1400 মানে বলো তো? এই 1406 মানে কত? 15 শতাব্দী। হ্যাঁ 15 শতাব্দী, বুঝে গেছো। এই বাকিগুলা নিজেরা পড়ে নেবা। এখন ওরে এগুলার এই এমসিকিউ দেখালাম না, এদিকে চলে গেলাম। দেখো তোমাদের কি করতে হবে, এগুলা তোমাদের বই আছে, এটা পড়ে নেও, কারণ পড়াইছিলাম। হ্যাঁ এগুলা পড়াইছিলাম, এই যে অনেকে নতুন আছে এগুলা দেখাচ্ছে না, বই থেকে পড়ে নেও। এদিকে দেখো, বাঙালি জাতির উৎপত্তি হচ্ছে, এই প্রশ্নটা বারবার আসে। বাঙালি জাতির মূল কোথায় থেকে উৎপন্ন লাভ করে? অষ্টিক জাতি। কি জাতি? অষ্টিক। ঠিক আছে। আর প্রশ্ন হচ্ছে এদিকে দেখো, পাক আর্য কি আর অনার্য কি? আমি বলি, আমাদের দেশে আগে যারা বসবাস করতো তাকে বলা হয় প্রাক আর্য। ইরান থেকে মনে করো, ইরান, তারপরে হচ্ছে ওই যে মধ্যপ্রাচ্য থেকে যারা আসে তাদেরকে বলা হয় আর্য। আর একটু ফর্সা এবং লম্বা ছিল আর কি, একটু জাতিতে উন্নত ছিল। আসার পরে এই অনার্য নরগোষ্ঠীর সাথে প্রাক আর্য জাতির, বুঝে গেছে, একত্রিত হয়ে বাঙালি জাতির উদ্ভব হয়। কিন্তু বাঙালি জাতির মেন অংশ গড়ে ওঠে কিন্তু ভাই অষ্টিক জাতি হতে। এরা আসছিল ভারতের দক্ষিণবঙ্গ, তামিলনাড়ু থেকে। ওই তামিলনাড়ুর অধিবাসীদের বলা হয় হচ্ছে, বুঝেছে, দ্রাবিড়। তামিল, কেরালা, এগুলাকে বলা হয় দ্রাবিড়। দেখতে পাচ্ছি না কেন? কেন ভাই আমি স্ক্রিন দেখতে পাই না। স্ক্রিন দেখা যাচ্ছে না? এই সবাই কি ভাই, দেখা যাচ্ছে না নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে তো। তাহলে তোমার মনে হয় একটু ইয়ের প্রবলেম হচ্ছে। যার দেখা যাবে না, বেশি না দেখা গেলে সে ওই কলকাতায় আবার ইয়ের মধ্যে ঢুকবা। ঠিক আছে। এই আমি ওয়াইফাই চালাই, কিসের রবি নেট পাবেন? আমার ওয়াইফাই এর ফুল নেট। দেখ ফ্রি এবার নেট পাইছে, চালালে এবার পাইছে, দেখো তো ভাই। ফ্রি নেট চালালে এই পাইছে, দেখো তো ভাই। আমি ফ্রি নেট চালাই না, আমি ওয়াইফাই না চালাচ্ছি। এখন পাইছে কিনা একটু দেখো। এক কাজ কর, বাইরে যা আবার ঢুক, দেখ। তুমি এক কাজ করো, এখান থেকে হও, লিভ নে, আবার হচ্ছে ঢুকো, আর জয়েন করো আবার, তাহলে ঠিক হয়ে যাবে। 26 মিনিট ঢুকছে, দেখ 4-5 মিনিট বেশি হয়ে গেল, এখন ভালো হবে। বুঝিছো? এবার বুঝিছো? এখন দেখো, এই আর্যদের আদি নিবাস ছিল ইউরাল পর্বতের দক্ষিণে, বর্তমানে এশিয়া, ইরানে। মনে করো ইউরাল পর্বত কোথায় আছে জানো? এখন প্রশ্ন হচ্ছে ভাই ইউরাল পর্বত কি? এশিয়া এবং ইউরোপকে আলাদা করেছে কোন পর্বত যদি বলি, তাহলে কি হবে বলো তো অ্যানসার? ইউরাল পর্বত। এটা দেখবা ওই যে আজারবাইজান, তারপরে হচ্ছে ওই যে তোমরা দেখবা ওই জায়গায় আছে এই পর্বতটা, বুঝে গেছে? এগুলা জায়গাতেই আছে। আর আর্যরা ছিল সনাতন ধর্ম ছিল, কিন্তু এদের ধর্মগ্রন্থ ছিল বেদ। বেদের ভাষা জানো? সংস্কৃত ভাষা শোনো? সংস্কৃত। ওই সংস্কৃতই হচ্ছে, হ্যাঁ ভাই, সংস্কৃতই হচ্ছে যে বেদের ভাষা, এখান থেকেই প্রথমে আসছে। মহাভারত লেখা হয়েছে সংস্কৃত ভাষায়, রামায়ণ লেখা হয়েছে কিন্তু সংস্কৃত ভাষায়। কালিদাস লিখেছে মেঘদূত সংস্কৃত ভাষায়।
ঠিক ওটা আছে। তো মহাকাব্য। হ্যাঁ, শকুন্তলা লেগেছে হচ্ছে এই মুজাফফর তুই কালিদাস। চুপ থাকতো। তো এই অংশটা এদিকে দেখো, বিসিএস এর দুইবার আসছে। এই বিসিএস আর তোমাদের প্রশ্ন কিন্তু সেম, আমি আবার বলতেছি একই প্রশ্ন, সাধারণ জ্ঞান। মনে করে না যে বিসিএস আসছে এই এত বড় জায়গায় আসছে আমাদের আসবে, এখান থেকে কিন্তু প্রশ্ন ফলো করে। এটা বিসিএস 36তমতেও আসছে, 28তম বিসিএস আসছে। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে? আমি আবার বললাম, কোন গোষ্ঠী বলো তো? অস্টিক। এই অস্টিক। অস্টিকারা কোথায় থেকে আসছে? দক্ষিণ ভারত থেকে। কোথায় থেকে? অটিস্টিক। দক্ষিণ ভারত। এটা মনে রাখবা। এই আর বাকিগুলো তোমরা পড়ে নাও, আমি এই জন্য পড়ালাম না, একবার পড়াইছি। দেখো, প্রাচীন যুগে বাংলা, এই জনপদ থেকে একটা প্রশ্ন তোমার থাকবেই। বিশ্ববিদ্যালয়ে দেখবা 10টা বিশ্ববিদ্যালয়ে যদি পরীক্ষা দাও, 5টা বিশ্ববিদ্যালয়ে দেখবা এখান থেকে এক মার্ক কমন তোমার। প্রাচীন জনপদ। কি জনপদ ভাই? প্রাচীন প্রাচীন জনপদ। জনপদ। একটু বলি, এই যে জনপদের মধ্যে একটু দেখো, এইদিকে দেখো, কুন্ডু, বঙ্গ, এরপরে আছে হচ্ছে দেখো সমতট, চন্দ্রদ্বীপ, গৌড়, রাঢ় এবং কি বলতো হরিকেল। বুঝতে পারছো? জি। এখন প্রশ্ন হচ্ছে এই যে এগুলা একটু দেখে নিবা, আমি এখানে একটু দেখাই। দেখো, কুন্ডু জনপদ ছিল বৃহত্তর বগুড়া। এই স্বাধীনতার আগে কিন্তু আমাদের 19টা জেলা ছিল মাত্র, 1971 সালের আগে। রাজশাহী জেলা কত বড় ছিল জানো? হ্যাঁ ভাই। চাঁপাই নবাবগঞ্জ, নওগাঁ আর নাটোর মিলে ছিল হচ্ছে রাজশাহী জেলা। 1971 সালের পরে ভাঙা হয়েছে। ওখানে বগুড়া জেলা ছিল, আর এখানে পাবনা জেলা ছিল, আর কোনো জেলা ছিল না। এদিকে বৃহত্তর বগুড়ার মহাস্থানগড়, রাজশাহী, রংপুর, দিনাজপুর। তাহলে এটা কি পুণ্ড? তাহলে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কি যদি আসে, এটা যে কত সালে আসছে সালে? পুণ্ড। পুণ্ড। এখন প্রশ্ন হচ্ছে, যদি ভাই অপশনে থাকে ওয়ারি বটেশ্বর যদি থাকে, একটা নতুন অ্যাড হয়েছে কয়েক বছর আগে, বাংলার সবচেয়ে প্রাচীন, এটা নয় খাতায় লেখো, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ হচ্ছে ওয়ারি বটেশ্বর। ওয়ারি ভাই দাঁড়ান, ওয়ারি লিখে নিই। বটেশ্বর, সবাই লেখো ভাই। আর ভাই, ওয়ারি বটেশ্বর। ওটা যদি অপশনে না থাকে তাহলে দেবা হচ্ছে পুণ্ড। তাহলে পুণ্ড। ম্যাক্সিমাম সময় দেখবো ওয়ারি বটেশ্বর অপশনে থাকে না, এই জন্য পুণ্ড হয়। আর যদি বলে কোন প্রাচীন শহরের নাম কি, তাহলে পুণ্ডনগর। ভাই বাংলাদেশের প্রাচীন নগরী ওই পয়সাবটর। হ্যাঁ, বাংলাদেশের যদি বলে প্রাচীন জনপদ বা প্রাচীন নগরী, তাহলে হবে হচ্ছে কি বলতো ভাই? ওয়ারি বটেশ্বর। ওরা না থাকলে এটা আছে নরসিংদীতে। কোথায়? নরসিংদী। নরসিংদী। নরসিংদী না নরসিংদী। হ্যাঁ, ওটা যদি অপশনে না থাকে দেখবা ম্যাক্সিমাম সময় অপশনে থাকবে না, তখন দিতে হবে হচ্ছে পুণ্ড। বুঝা গেছে? ওয়ারি বটেশ্বর। হ্যাঁ হ্যাঁ, ওটাই বাংলাদেশের ভাই সবচেয়ে আরেকবার প্রাচীন বলেন জনপদ। তো। হ্যাঁ, ভাই আরেকবার বলেন, আরেকবার বলেন। ওয়ারি বটেশ্বর ভাই, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম জনপদ। অপশনে যদি ওয়ারি বটেশ্বর না থাকে দেখবা ম্যাক্সিমাম তাহলে প্রশ্নতে পুণ্ড। ওয়ারি বটেশ্বর থাকে না, ওই তখন হবে অ্যানসার হবে পুণ্ডনগর। অ্যানসার কি হবে? পুণ্ড। এই পুণ্ড মানে জানো তো আখ, আখ যেটা আমরা কুশার বলি বাংলায়। আখ। এই অঞ্চলে প্রচুর জি ভাই। পরিমাণ ওই আখ বা কুশার যেটাই বলো জন্মাতো, সেখান থেকে এই নগরের নাম আছে পুণ্ডনগর। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছো? এখন ভাই। দেখো, বঙ্গ কাকে বলা হয়? বঙ্গ হচ্ছে ঢাকা জেলা, ময়মনসিংহ, কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী। বাংলাদেশের মাঝখান দিয়ে যে তুমি যদি ওপারে সিলেট বাদ দাও আর ওপারে নোয়াখালী, কুমিল্লা বাদ দেওয়া যদি তুমি গ্রাফ টানো, ওই ম্যাক্সিমাম অংশ জুড়ে কিন্তু আছে বঙ্গ। এখন তোমাদের প্রশ্ন আসে যে কুষ্টিয়া কোথায় ছিল, কোন জনপদের মধ্যে? তাহলে কি হবে বঙ্গ। বলতো? বঙ্গ। ভাই বঙ্গ না, ঢাকা কোন নদিয়া বলা জনপদ হয় হবে? কুষ্টিয়াকে। হ্যাঁ, বঙ্গ। কুষ্টিয়ার আদি নাম ছিল কিন্তু নদিয়া। ওই যে যখন 47 সালে ভারত ভাগ করা হয় তখন ওই নদিয়ার যে বাংলাদেশের অংশে যেটা পড়ে সেটার নাম দেওয়া হয় কুষ্টিয়া। এগুলা অত এখন ডিটেল জানা লাগবে না। এখন সমতট দেখো, সমতট শুধু ভাই বন্যা কোথায় হলো মনে রাখবে। এখন কোথায় বন্যা হয়ে গেল বলো? একই জায়গায়। কুমিল্লা, নোয়াখালী, ফেনী। হ্যাঁ, বৃহত্তর কুমিল্লা, ফেনীও এই বৃহত্তর কুমিল্লার মধ্যেই পড়ে। আগে ফেনী জেলা টেলা ছিল না, কুমিল্লা ছিল ত্রিপুরার অংশ। ত্রিপুরার রাজধানী ছিল কিন্তু আগে, ভারতের যে ত্রিপুরা ওই যে রাজ্য আছে আর রাজধানী কিন্তু কুমিল্লা ছিল আগে। এখন তো হয়েছে তোমার ওই কি আগরতলা। তাহলে সমতট হচ্ছে বৃহত্তর কুমিল্লা এবং নোয়াখালী। চন্দ্রদ্বীপ হচ্ছে এদিকে দেখো বরিশাল। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই বরিশাল তো কিছুক্ষণ আগে পড়লাম যে বরিশাল এখানেও ছিল।
হ্যাঁ ভাই, বঙ্গতেও আছে, বরিশাল আছে, আবার কোথায় বলো? চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপে। আর প্রশ্ন চন্দ্রদ্বীপ হচ্ছে ভাই, ওই যে বরিশালের সমুদ্রের যে ধারি আছে না, সমুদ্রের ধার, হ্যাঁ ওটাকে ভাই। বলা হয় হচ্ছে চন্দ্রদ্বীপ। কিন্তু বরিশালে যে উপরের দিকে যে অংশ আছে অল্প একটু, সেটা কিন্তু বঙ্গর মধ্যে ছিল সে সময়। এই জন্য দেখবা এই জেলা তার দুই জায়গাতেই আছে। এখন প্রশ্ন যদি আসে, ভাই পটুয়াখালীও আছে দেখুন। হ্যাঁ প্রশ্ন যদি আসে, আমি বলি যে বরিশাল না, একটা প্রশ্ন বলি, বরিশালের পূর্ব নাম কিন্তু ছিল চন্দ্রদ্বীপ। কি ছিল? হ্যাঁ ভাই, ইসমাইলপুর বাখলা। হ্যাঁ চন্দ্রদ্বীপ। আচ্ছা যাক, এটাই মনে রাখো। এখন চন্দ্রদ্বীপ যেহেতু ছিল, তাহলে বরিশালে যদি প্রশ্ন আসে বরিশাল কোন জনপদের ইয়া ছিল, বঙ্গও যদি থাকে, এবং থাকে না সচরাচর, যদি থাকে বঙ্গ আছে, চন্দ্রদ্বীপ আছে। আনসার দেবা চন্দ্রদ্বীপ। কি দেবা? চন্দ্রদ্বীপ। এই চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ মানে হচ্ছে সমুদ্রের ধারীবর্তী এলাকা। বাগেরহাট যেগুলো সমুদ্রের ধারে আছে, সেগুলো মিলে ছিল চন্দ্রদ্বীপ। ঠিক আছে? এখন হ্যাঁ ভাই। গতদিন পড়ালাম গৌড় মানে হচ্ছে আমাদের এই চাঁপাই নবাবগঞ্জ। আগে চাঁপাই নবাবগঞ্জ ছিল না, মালদার অংশ ছিল, মালদা। ওই চাঁপাই নবাবগঞ্জ বর্ডার পার হলে যে জেলা, সেটা হচ্ছে মালদা। মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, ওই অঞ্চলকে বলা হয় হচ্ছে গৌড়। রাঢ় হচ্ছে পশ্চিম বাংলার বর্ধমান। মনে রাখবা, এই যে এই হরিকেল সবচেয়ে বেশি আসে। এখন দেশ ভাগ হয়ে যায়নি বলো তো? জি ভাই। হ্যাঁ। বাংলাদেশের সবচেয়ে পূর্ব সাইডের বিভাগ দুটা কি বলো তো? সবচেয়ে পূর্ব সাইডের? বরিশাল, এই চট্টগ্রাম আর সিলেট। চট্টগ্রাম আর সিলেট পূর্ব সাইডের কথা বলতেছি। ওই চট্টগ্রাম আর সিলেট বরাবর টান দিলে দেখবা লাস্ট পূর্ব অংশ যদি তুমি বাংলাদেশ ম্যাপে টানো, তাহলে দেখবা ওই যে সিলেট পড়ে আর কি পড়ে? চট্টগ্রাম। এই দুটো চট্টগ্রাম। হচ্ছে হরিকেল। বুঝা গেছে? এগুলা মনে করবা ঠোঁটস্থ। এটা আর দেখালাম না। এই যে তোমাদের বই যেহেতু আছে, এগুলা একবার পড়াইছিলাম, ওই জন্য আর গেলাম না। যে ভারতবর্ষে গতকাল বলেছিলাম কিন্তু ভাই, দেখো ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন সাম্রাজ্য হচ্ছে মৌর্য সাম্রাজ্য। কি সাম্রাজ্য? মৌর্য মৌর্য সাম্রাজ্য। সাম্রাজ্য। এই মৌর্য সাম্রাজ্য, এই বাংলাও কিন্তু শাসন করতো। আগে রাজ্য ছিল। বাংলার যে রাজ্যটা ছিল, এখন যেমন ভারতের 29টা রাজ্য নয়, পশ্চিমবঙ্গ বিভিন্ন, হ্যাঁ ভাই। বাংলা ছিল হচ্ছে মৌর্য সাম্রাজ্যের একটা রাজ্য। এর রাজধানী ছিল কিন্তু পুণ্ডনগর। ওই যে কি বলে পড়ালাম, বগুড়া। হ্যাঁ ভাই। বগুড়া এখন মস্তানগড়ে যাও না, এই যে যেটা ভাঙ্গা স্তূপ হয়ে পড়ে আছে, পাহাড়পুর। হ্যাঁ ভাই, জানি। পাহাড়পুর কিন্তু নগা আছে। এই মৌর্য এটা নওগাঁ। সাম্রাজ্যের এই যে চন্দ্রগুপ্ত মৌর্য, চন্দ্রগুপ্ত কিন্তু অন্য জিনিস, এটা গুপ্ত বংশের। আর যদি চন্দ্রগুপ্ত মৌর্য থাকে, এটা মৌর্য সাম্রাজ্যের। ঠিক আছে? এখানে পড়ে নেবা। ওর আমলে যে চাণক্য নাম শোনো, এই বিশাল মাপের কূটনীতিক ছিল, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ কূটনীতিক এবং অর্থনীতিবিদ ছিল চাণক্য। এখনো ব্যবহার করা হয় এর নীতি। এই যে সম্রাট অশোক, তাহলে কে ছিল বলতো? যদি আমি বলি জি ভাই, মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিল কে? সম্রাট অশোক। সম্রাট অশোক। এবং এ হচ্ছে যখন কলিঙ্গের যুদ্ধে যায়, কলিঙ্গ মানে আধুনিক ওড়িশা। ওড়িশা, বাংলা, বিহার, ওড়িশা ছিল না, আমাদের অংশ ছিল, ভারত নেয় নাই। হ্যাঁ ভাই। এই সিরাজউদ্দৌলার নবাবের। এই ওড়িশাই হচ্ছে মনে করো সেই সময়কে বলা হয়তো কলিঙ্গ। এই কলিঙ্গের রাজ্যে বাঙালিরা বা এই দেশের মানুষ যতক্ষণ জীবন আছে ততক্ষণ যুদ্ধ করে গেছে, মারা গেছে, সব রক্তে রঞ্জিত হয়ে গেছে, তাও দেশ ছাড়েনি। লক্ষ লক্ষ লোক যখন নিহত হলো, তখন অশোক বুঝলো যে এটা আবার কোন জাতি, যে এত মানুষ মারা গেল তাও পালা গেল না, সব মারা গেল। মনের মধ্যে অনুতাপ তৈরি হলো যে আমি এটা কি কাজ করলাম। এত তো আমার সারা ভারতবর্ষই তো আমার ছিল, এখানে মনে হয় আক্রমণ না করাই ভালো ছিল। এই জন্যই সিংহাসন টিংহাসন সব সাইডে দেয়, বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়। এই সমস্ত ভারতে বৌদ্ধ ধর্ম প্রচার করে, এই জন্য বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয় একে। বুঝতে পারছো? কনস্ট্যান্টিন কি হলো? এদিকে দেখো, খ্রিস্টান ধর্ম বেশি প্রচার করে রোমান সাম্রাজ্যের রাজা কনস্ট্যান্টাইন। ওর নাম অনুসারে এর নাম রাখছে, যেহেতু বৌদ্ধ ধর্ম প্রকাশ করে, মানে বিভিন্ন জায়গায় ভারতবর্ষে ছড়ায় দেয়, তাই এর নাম হচ্ছে কি বলতো ভাই, বৌদ্ধ ধর্মের কি? কনস্ট্যান্টাইন। হ্যাঁ। এবার ছিল তারপরে কুষাণ সাম্রাজ্য ছিল, একটু পড়ে নিবা। কুষাণ সাম্রাজ্য সর্বশ্রেষ্ঠ রাজা ছিল কনিষ্ক। এতটুকু করলেই হবে, আর কিছু লাগবে না। আয়ুর্বেদিক পড়ো না, কলকাতা হারবাল, মাদ্রাজ হারবাল। কামরুল আসো? কামরুল আছে ভাই। ওই হারবাল আবিষ্কৃত হয়েছে কুষাণ সাম্রাজ্যের সময়, আয়ুর্বেদিক। বুঝা গেছে? এরপরে আসলে গুপ্ত সাম্রাজ্য, কামরুল মনে হয় নাই, ওই জন্য। এই দেখো, এই যে ভাই কামরুল ওষুধ খেতে গেছে। এই গুপ্ত সাম্রাজ্য দেখো, প্রথম চন্দ্রগুপ্ত। এই যে এখানে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য নাই কিন্তু, দেখো খালি গুপ্ত আছে। চন্দ্রগুপ্ত। হ্যাঁ, তাহলে গুপ্ত বংশের সাম্রাজ্য। আর চন্দ্রগুপ্ত মৌর্য থাকলে সে
এই যে সমুদ্রগুপ্ত মৌর্য। কালকে লাগাইছিলাম যে এই গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ ভারতের শাসক হচ্ছে নেপোলিয়ন। সমুদ্রগুপ্ত। সে কি করছিল, তাকে কি বলা হয়? প্রাচীন ভারতের নেপোলিয়ন বলা হয়। ভারতের নেপোলিয়ন। নেপোলিয়ন কোন দেশের জানো তো? ফ্রান্সের। ফ্রান্স। হ্যাঁ, ও কি করছিল, ইউরোপের সমস্ত দেশ দখল করে ফেলেছিল। মনে করো রাজা সরাসরি পরাজিত করে ক্ষমতা নিয়ে নিয়েছিল আর কি, প্রায় জায়গা দখল করেছিল, কিন্তু ইংরেজদের সাথে যে কোনো কারণে হেরে গেছিল আর কি, এই আর কি। এখন দেখো ভাই, সমুদ্রগুপ্ত বাংলার নেপোলিয়ন বলা হয়, আর দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বলা হয় যে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, বিক্রমাদিত্য। এই যে সুন্দর করে লেখা দিছি, এই বোঝা যাচ্ছে না হয়তো, এই দ্বিতীয় চন্দ্রগুপ্ত, পড়ে নিও, এগুলা ডিটেলস যাচ্ছে না, তোমরা বেশি বকবকনি ভাল লাগছে না। এদিকে দেখো, এবার যাই স্বাধীন বঙ্গ এবং গৌড় রাজ্য। ভাই এই বাংলাদেশ নিয়ে এবার কথা বলি, ভারতবর্ষ থেকে বের হয়ে চলে আসলাম, যে ওই যে 3-4টা ইয়া পড়ালাম না, যে ভারতবর্ষের শাসন করতো, ওই 3-4টে সম্রাটের সময় বাংলার অবস্থা কি ছিল? বাংলা আবার 2 ভাগে বিভক্ত ছিল, গৌড় একদিকে, আবার ছিল কোনো কোনো সময় কি স্বাধীন বঙ্গ এইদিকে। হ্যাঁ, তো এখন হয়েছিল এদিকে দেখো, আমরা সর্বপ্রথম কি পেলাম, ওই যে সর্বশেষ ছিল হচ্ছে এদিকে দেখো, এইদিকে দেখো, ভারতবর্ষ সবচেয়ে বেশি শাসন করে কোন বলতো শাসক? চন্দ্রগুপ্ত। পাল বংশ এখনো আসেনি, ওটা পরে পড়াচ্ছি। এই 6ষ্ঠ শতকে দেখো, প্রথমার্ধে ভারতের বিশাল সাম্রাজ্যের পতন ঘটে। কেন পতন ঘটে? ওই মধ্য এশিয়ার দুর্দর্শ যাযাবর জাতি হুন, এরা খালি যুদ্ধ করতো ওই মঙ্গলের মতন, আসে এগুলা সাম্রাজ্যের সব যুদ্ধ করে পতন ঘটাচ্ছে। 6ষ্ঠ শতক মানে বুঝিছো, প্রথমার্ধে মানে মনে করো 510 সালের দিকে, ওই 599 পর্যন্ত, কিন্তু প্রথমার্ধ বলিছে 500 থেকে 550 পর্যন্ত হচ্ছে 6ষ্ঠ শতকের প্রথমার্ধ। প্রথমার্ধ এইদিকে দেখো ভাই, 6ষ্ঠ শতকের প্রথমার্ধ, আর দ্বিতীয় অর্ধ হচ্ছে 550 থেকে 599। আচ্ছা, এই টুকরা টুকরা যখন হয়ে গেল, তখন অনেক কিন্তু স্বাধীন হয়ে গেছে, কারণ কেন্দ্রেতে কোনো সরকার নাই। টুকরা হওয়ার পরে কি অনেক জায়গায় স্বাধীন হয়ে যাবে না? তেমনি ভাই বাংলা কিন্তু সেই সময় স্বাধীন হয়ে গেছে। বাংলা আবার 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা রাজ্য ছিল বঙ্গ আর আরেকটা ছিল গৌড়। বঙ্গকে শাসন করতো ভাই, এদিকে দেখো 3 জন মেলা শাসন করতো একসাথে, গোপচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচার দেব। এই 3 জনকে একসাথে বলা হয় মহারাজাধিরাজ। কি বলা হয়? মহারাজাধিরাজ। এবং গৌড় মানে ওই যে চাঁপাই নবাবগঞ্জ, তারপরে ওপরে মালদা, মুর্শিদাবাদ, এগুলাকে বলা হয় গৌড়। এই গৌড় যে শাসন করতো সে কে ছিল বলতো? শশাঙ্ক। এই শশাঙ্ক ছিল হাসিনার মতন শাসক, খালি কেউ কিছু বললে গুম, মানুষ মেরে ফেলে দেয়, এমনই কঠোর, ভয়ে কেউ কিছু বলে না। ওই যে অরাজকতা সৃষ্টি ছিল বাংলার সময়, এই সব ঠিকঠাক করে ফেলে দেয়, বুঝতে পারছো? সবাক মায়েরা বেটা সব আশেপাশের রাজ্য সে দখল করে ফেলে দেয়। শশাঙ্কের উপাধি কিন্তু রাজাধিরাজ। এই সবাই মিউট করো তো, শব্দ আসছে, বুঝেছো? এই তাহলে শশাঙ্ক কার মতন? আমাদের হাসিনা বা হিটলার, যাই ওই আর কি। আবার মন খারাপ করে নৌকা মার্কার লোক, আপনারা কি বললেন? ওই আর কি, আমি নৌকা মার্কার লোক ভাই, ওই আর কি, মন খারাপ করে না তাইলে। এখন এই শশাঙ্ক যখন বাংলায় সবকিছু আরোজকতা চলতেছিল, চারিদিকে কে কাকে মনে করো দখল করতেছে তার ঠিক ঠিকানা নাই। এই সময় শশাঙ্ক ওই যে এই ছিল কিন্তু ভাই, ওই গুপ্ত বংশের একটা মহাসামন্ত ছিল, মানে ওই যে একটা রাজ্যের দায়িত্ব দেওয়া ছিল। এই তখন দল বল নিয়ে মনে করো শক্তিশালী হয়ে ওঠে, আর কঠোর শাসক, কোনো কাউকে ছাড় দেয় না আর কি। দিয়া এই উপাধি গ্রহণ করেছিল রাজাধিরাজ। তিনি ছিলেন বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা, সবাইকে থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে। তাহলে যদি বলি বাংলার প্রথম স্বাধীন এবং সার্বভৌম রাজা কে ছিল? শশাঙ্ক। কে ছিল? শশাঙ্ক। রাজধানী কোথায় ছিল জানো? কর্ণ সুবর্ণ। এই যে আমরা পদ্মা নদীর উপর ভারতের যে জেলাগুলো দেখি না, গাছপালা, ওটাই হচ্ছে মুর্শিদাবাদ। ওই মুর্শিদাবাদই ছিল সেই সময়ের রাজধানী। তাহলে শশাঙ্কের উপাধি কিন্তু রাজাধিরাজ। আর মহারাজাধিরাজ বললে 3 জন, মহাযুদ্ধ যুক্ত করে গোপচন্দ্র, ধর্মাদিত্য আর কি সমাচার দেব, মনে থাকে জানো? এই পুষ্যভূতি, এটা মনে রাখবো, এটা হচ্ছে পাঞ্জাবের দিকে, পাকিস্তানের দিকে শাসন করতো সেই সময় পুষ্যভূতি রাজ্য। এবার হর্ষবর্ধনের এই যে হর্ষচরিত, এগুলো পড়বো আপনি, যে এগুলো পড়ে নাও, মেন কথা বলে। এখন মৎস্যন নাই, এটা যে কি ইম্পর্টেন্ট ভাই, তোমাকে বলে বোঝানো যাবে না, এটা 100% দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম ভাই।
ওয়ালাইকুম সালাম। কে আসলো? কামরুল? ভাই কে রে? কামরুল। আমি মনে করলাম তুমি আবার ভাই মলম বিক্রি হয়ে গেছে, আমি কামরুল চলে আসি। নাকি? ও মির্জাপুর। হারায় গেলা নাকি? বুঝা গেছে? এই সবাই ভাই একটু- আমার নেট নাই, ভাই আমার নেট নাই, আমি তোমাদের সাব্বিরের নেটের এখানে ব্যবস্থা আসলাম। করেছি। কি ব্যবস্থা করেছি শোনো। ওই আজকে সব রাউটার সবকিছু কেনা হয়েছে। তোমরা যেহেতু ইসমাইলের কাছে পড়ো, ওই রবি মঙ্গল বৃহস্পতি, বুঝা গেছে? মানে কবে জানি বললাম, ওই 3টার থেকে ওখানে 2টার দিকে তোমরা চলে যাবে আমার রুমে। যে ওখানে ওয়াইফাই চালু করে সবাই ক্লাস করবা। আর যাদের ইয়া নাই ফোন, একজনে 2টা করে দেখলা একই স্ক্রিনে, 2জন মিলে। হ্যাঁ জি, ভাই, জি। এটা ঠিক হবে। ঠিক ওখান আছে, থেকে ঠিক আছে। অনলাইনে ক্লাস ছাড়া দেখা যাবে। ওখানে এ ভালোভাবে মির্জাপুর, দেখতে কথা হবে। বলিস না সাড়ে তুই। 3 ওটা কেনা হয়েছে, কাল হয়তো বা সম্পূর্ণ লাগানো হবে। ভাই কামরুল তখন গেছিল কোন জায়গায়? এই আর কি। আমি নামাজ পড়ে তাহলে- কেবল আসলাম। আর কেউ মনে করো বঞ্চিত হবে না, বুঝতে পারছো? না তো অনেকের ফোন নাই, সমস্যা হচ্ছে, ওরা তো মন খারাপ হয়ে যাচ্ছে, ওদের পিছিয়ে যাচ্ছে। আর এটা স্ক্রিন রেকর্ড চলতেছে, আপনার দিয়ে ইয়ে দিতে আলাম। এটা কিন্তু স্ক্রিন রেকর্ড চলছে, তোমরা হচ্ছে আর ইচ্ছা মতো শুনুন। দেখতে পারবা, সমস্যা নাই। এবার দেখো, বন্ধু, এই এরকম- মৎস্যর নাই, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৎস্যর নাই হচ্ছে মানে মাছের নাই। মাছের মা বলে না, মাছের মা জানো বাগধারার কি? ইয়ে আমরা কর। হ্যাঁ ভাই, নিষ্ঠুর কি বলো? শোক করা, নিষ্ঠুর শোক করা এরকম। মাছের মা বলা হয় না? নির্মম, আন্দাজি। নির্মম। নির্মম নির্মম আন্দাজে ও মাছ কিন্তু এমন একটা ইয়ে, ওই খালি টাকি জাতীয় বাদে ও অন্য যেগুলা মাছ, সিলভার বা আদার্স, সেই ওর নিজের বাচ্চাকে নিজে খায় ফেলে, বুঝেছে? এবং মৎস্যর নাই কি জিনিস আমি বলি, তুমি যদি ধরো কোনো ছোট মাছ আছে কোনো পুকুরে, তুমি যদি এখন বোয়াল জাতীয় বা এরকম জাতীয় মাছ ছাড়ো, বড় বড় জাতীয়, ছোট ছোট সব মাছ খায় নাই ভাই, পুকুর দেখবো ফাঁকা করে দিছে, বুঝা গেছে? জি কাপ ভাই। জাতীয় মাছের খেয়ে ফেলে দেয়। মৎস্যর নাই মানে পুকুরের বড় বড় মাছ, ছোট ছোট মাছকে ধরে ধরে খেয়ে ফেলে। কারণ সেই সময় আমি বিড়ি খেয়ে বললাম, নেবে এরকম ভাব। এই যে আমাদের শশাঙ্ক, হাসিনার মতন মনে করো যা কিছু আছে, অন্য দল বল যা আছে সব মনে করো জেলের মধ্যে ঢুকে সব গুম খুন সব করে শেষ করে ফেললো, বুঝে গেছে? বা হিটলারের মতন মনে করো। এই শশাঙ্ক ছিল প্রায় এরকম সেম নির্দয় শাসক। এই শশাঙ্কর সময় ঠিক ছিল সবাই, এই একবার মায়ের পিঠে সব ঠিক করে ফেলছিল, কিন্তু এর মৃত্যুর পরে আর কোনো যোগ্য শাসক ছিল না, নির্দয় শাসক ছিল না, ওরা একটু ভালো টাইপের ছিল। এই সুযোগ নেয় সবাই স্বাধীনতা ঘোষণা করে। ও বলে আমি রাজশাহী শাসন করি, আমার রাজশাহী স্বাধীন। ও বলে আমি বগুড়া শাসন করি, আমি বগুড়া স্বাধীন। আরেকজন বলে আমি চট্টগ্রাম শাসন করি, আমার চট্টগ্রাম স্বাধীন। আর মানি না কোনো রাজা, শশাঙ্ক আর নাই যেহেতু। জেলায় শেষ হয়। এখন ওরা এভাবে করার পর তখন শুরু হয় মৎস্যর নাই, দেখলো পাশের রাজ্য আমার রাজ্য থেকে কম শক্তিশালী, বুঝতে পারছো? তখন ওর উপর আক্রমণ করে ওই রাজ্য দখল করে ফেলা দেয়। এই বড় বড় যেগুলো একটু শক্তিশালী রাজা ওই পাশের ইয়া দখল করে ফেলা দেয় নিজের দাপটে, বুঝতে পারছো? এটাই হচ্ছে মৎস্যর নাই। কিন্তু এখানে প্রশ্ন যেটা হবে ভাই, ভালোভাবে মনে রাখবা, মৎস্যর ন্যায় কত শতককে বলা হয়? সপ্তম থেকে অষ্টম, এটা হচ্ছে 100% ইম্পর্টেন্ট। সপ্তম থেকে অষ্টম, এটা দেখা যাচ্ছে ভাগ্য ভালো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাইতে পারো। মৎস্যর ন্যায় কত শতকে দেখা যায়? সপ্তম থেকে অষ্টম মানে কত সাল বলো তো ভাই, বলো? 600 থেকে 699 799। 499 799 শতক মানে বুঝালাম তো কিছুক্ষণ আগে। পরীক্ষায় আসবে মৎস্যর ন্যায় কার শাসনের পতনের পরে মৎস্যর ন্যায় দেখা দেয়? শশাঙ্ক ছিল কঠিন শাসক, কিন্তু সে মরে যাওয়ার পরে সবাই মনে করো বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে। বড় বড় যারা একটু শক্তিশালী পাশের ছোট রাজ্য দখল করে নাই, মাছের মতন খায়া ফেলে দেয়, বুঝতে পারছো? ভাই এটা ঘটে হচ্ছে সপ্তম থেকে অষ্টম শতকে। এটা পড়ে নেবো, মৎস্যর ন্যায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই আমাদের এই তারপরে আসলো পাল বংশ। তাহলে পাল বংশ হচ্ছে যদি বলে বাংলার ইতিহাসে সর্বোচ্চ বেশি সময় ধরে কে শাসন করেছে? পাল বংশ। প্রায় 400 বছর শাসন করে এরা, বুঝে গেছে? এই যে গোপাল, এই প্রথমে এই পাল বংশ প্রতিষ্ঠিত করে ধর্মপাল। এই যে পাহাড়পুর বেড়াতে যাও না, হ্যাঁ ভাই, এই পাল ওই ধর্মপাল বংশের ওইটা সর্বশ্রেষ্ঠ করছে। রাজা ওই ধর্মপালই ওটা করেছে। বিক্রমশীল তার উপাধি ছিল, মহিপাল, এগুলা সেগুলা পড়বা, এই যত কিছু যা আছে। এই ভাই আমি বাকিগুলো তোমাদের পড়তে হবে, প্রত্যেকটা তোমার চিল্লানো যাবে না। লাস্টের যেটা ছিল সেন বংশ। কোন বংশ? সেন প্রথমে বিজয় সেন। বিজয় সেন আসে ওই দক্ষিণ ভারত থেকে, ওই তামিলনাড়ুর দিক থেকে আসে আস্তে আস্তে এদিকে বসতি স্থাপন করে বাংলা দখল করে নেয়। এই বল্লাল সেন, কলিন্ন প্রথা, ভালো করে বুঝালাম যে সেই সময় যারা বামন তারা 500, 1000, 2000 করে বিয়ে শাদী করতো। এবং সেই সময় কি ছিল দেখো, এই কলিন্ন প্রথা চালু করে, মানুষ মনে করতো তার মেয়েকে যদি ওই বামন বিয়ে করে
তাহলে ততই তার মনে করো স্বর্গে যাওয়ার পথ মনে করো সুগম। এখন ওই ব্রাহ্মণ বিয়ে করার পর প্রত্যেকদিন ওকে টাকা দিতে হইতো, যতদিন টাকা দেবে মেয়ের কাছে থাকবে, আর মেয়ের কাছে টাকা দেওয়া শেষ অন্য জায়গায় বিয়ে করবে। আর যাকে বিয়ে করবে তার সঙ্গে বিয়ে দিতেই হবে, তার যাকে ভালো লাগবে তাকে বিয়ে করবে। এবং সবচেয়ে বড় বিষয় কি জানো, ওই যাকে বিয়ে করবে পরবর্তীতে কেউ আর তাকে বিয়ে করতে পারবে না, তাকে সারা জীবন ওভাবে থাকতে হবে ওই মেয়েকে। এটাই হচ্ছে সেই বল্লাল ছেলে এই ভারতীয় উপমহাদেশে এই ঝামেলা তৈরি করে গেছে। এটাই হচ্ছে কলিন্য প্রথা। বোঝা গেল? 2-4 দিনের জন্য মেয়ের বিয়ে হবে, এবং যদি সেই এই ব্রাহ্মণ যদি ওকে একবার বিয়ে করে ফেলে, ও আর জীবনে কখনো বেঁচে থাকা অব্দি বিয়ে শাদী করতে পারবে না। সমাজের রেস্ট্রিকশন, মানে তার সারা জীবন এহকাল পরকাল সব ধ্বংস হয়ে গেল। আমার দিলে আমি তারিখ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখনকার যুগ হলে তোমরা যেগুলো আছে সব বিয়ে শাদী করে শেষ করে দিতে নাকি? না ওই ব্রাহ্মণ শাস্তা গো, বুঝে গেছে। যাই হোক, এবার লক্ষণ সেন আসি। এই লক্ষণ সেন ওই পিছনের দরজাতে পালা যায় আমাদের। কলিন্য কথা আবার বলবৎ করা হোক। তাহলে দেখবা না ভাই, তোমার ভাগ্যে কিছুই পড়েনি, সব বামনাই না। এখন হচ্ছে শোনো, এই লক্ষণ সেন ওই যে জানো তো, এই যে 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিখতিয়ার খলজি কি করে, আসে আক্রমণ করে। সেদিন গ্রাফে দেখাইছিলাম পতঙ্কিত হামলা। এর সব সৈন্য রেখে দিয়েছিল একটা জায়গায়, সব সৈন্য মোতায়েন করেছিল, ভাবছিল পাশ দিয়ে এসে আক্রমণ করবে, কিন্তু ওরা ওই পথে না এসে জঙ্গলের মধ্যে দিয়ে চলে আসছে। এসে প্রাসাদ আক্রমণ করছে, ভয়ে পিছনের দরজাতে পালায় যায় পদ্মার ওপারে। এর শাসনকাল ঠিক ছিল, কিন্তু তারপরেও ছোট ছোট বড়টা ওরা দখল করে নিয়ে নেয়। এই লক্ষণ সেন আর কি, হিন্দু রাজার অবসান হয়। এই হলো আমাদের আজকের বাংলাদেশ বিষয় বলে। বুঝা গেল? জি ভাই বুঝছি। ভাই আজকে আর পাবে না? হ্যাঁ, এখন দেখাবো তোমাদের কি কি তোমরা পড়বা, এদিকে দেখো। এবার আসি ভাই আন্তর্জাতিক বিষয় বইয়ের একটা ক্লাস নেন। নিব দাঁড়ো। এবার আসি তোমরা যেটা করবা ভাই। ভাই কি কি হোমওয়ার্ক মানে দেখবেন হ্যাঁ, সেটা এখন দেখান। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে মুজাফফর, এগুলা ক্যাম্প স্ক্যান দেওয়া বাবা, বুঝতে পারছো? ওখানে ভালো আসে ঝাপসা। ভাই কি আমি স্ক্যানার আছে না ভাই, আমি বানাবো। ওই ওরা পিডিএফ দিয়ে বানাচ্ছি তো ভালো হয়, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে ঝাপসা, যাকে একটু দেখাই দিই যাদের না, এটা দেখ একটু পড়ো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কই গো, তোমার তো উপরে কোনো চিত্রই নাই, কোনটা কোন সাল দোষ কি বানাইছো এটা? ভাই চিত্র কি করে পাবেন আপনি? এটা ওই চিত্র এটা কথা তো বলিনি, বইয়ের থেকে তোলা। এটা তো বোঝা লাগবে যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কত সেশনের প্রশ্ন। এর 23-24 আর আগেটা আছে হলো 22-23। এই যে এখান থেকে শুরু 1 নাম্বার দেখেন 23-24। এখন তোমাদের একটু সালটা দেখাই ভাই, পাবেন নাকি? হ্যাঁ, এই যারা আছে একটু দেখাই। এই যে 23-24 ভাই 30টা করে প্রশ্ন আসবে, এমসিকিউ রিটেন নাই কিন্তু, সাধারণ জ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তোমাদের কাছে আমার অনুরোধ ভাই, এর যে ব্যাখ্যাগুলো আছে, এর ব্যাখ্যাতে এই প্রশ্ন সরাসরি না আসলে এর যে ব্যাখ্যাগুলো তোমরা পড়বা, ওই প্রশ্নের সাথে সাথে মুখস্থ করে ফেলে দেবে একবারে টানা। দেখবা তুমি সাধারণ জ্ঞানে 30টার মধ্যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি 27টা-28টা পাচ্তেছো। তোমার কাজ হচ্ছে সাধারণ জ্ঞানের 30টা প্রশ্ন আছে, এর ব্যাখ্যা সব মুখস্থ করে ফেলে দেবা। সামনের দিনে ধরবো, যদি না পারো ব্যবস্থা তো রাখছি, বুঝে গেছে? অন্যগুলা যদি না পারো কিছু অত বলবো না, কিন্তু এই বইয়ের যদি এগুলো না পারো সাধারণ জ্ঞানের ব্যবস্থা নেবো কিন্তু। ভাই এটা কোন বই? জয়কলি? জয়কলির, হ্যাঁ, এই সাধারণ জ্ঞান অংশ। এর কাছে আছে ভাই। এটা হচ্ছে 2022-23 না প্রথমটা? 23-24 ভাই। এটা হচ্ছে এটা 23-24 আর আগেরটা হলো 22-23। হ্যাঁ, 23-24 এভাবে তার পাওয়া যাবে না, ওই সাল সুসি দেওয়া আছে। আচ্ছা যা হোক, এটা 23-24। ভাইয়া তাহলে আমি বই থেকে পড়বো, আমার যে হ্যাঁ, এই বই থেকে তো জয়কলি পড়বা। বই আমি থেকে। এটা দিলাম হচ্ছে যাদের নাই আপাতত কাজ সারো, এদিকে দেখো। আর এরপরে তার আছে কোথা থেকে পড়বো ভাইয়া? কোথা থেকে দিচ্ছে আমি তো এই বুঝতে যে পারছি না। সাধারণ জ্ঞান অংশ শুধু পড়বা, ব্যাখ্যা সহ 2টা পড়বা প্রশ্ন। আচ্ছা 30টা করে আচ্ছা প্রশ্ন ভাইয়া। আছে। এই যে প্রথমটা যে 22-23 শুরু হয়েছে, এদিকে দেখো। এর শুরু হয়েছে কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে? এটা প্রদান করেছিল নিউজিল্যান্ড। এখান থেকে একটা শুরু, এটা যাওয়ার পরে আরেকটা আছে। এই সাধারণ জ্ঞান দুইবার ভুল করে ফটো তুলে ফেলছে আর কি। যাই হোক, আরেকটা প্রশ্ন আছে হচ্ছে এদিকে দেখো। পরেরটা শুরু হয়েছে হচ্ছে এই দিকে দেখো, এদিকে হচ্ছে কই, মানে নিচে দেখেন 1 নাম্বার, এই যে সাধারণ জ্ঞান, জাতির পিতা বঙ্গবন্ধু, এগুলা আর আসবে না, সব বাদ। বঙ্গবন্ধুর ইতিহাস সব বাদ দেন, পড়ার দরকার নাই এখন। হ্যাঁ, কোনটা পড়বে আমি বলে দিই। বঙ্গবন্ধুর ওই যে 6 দফা কত সালে দিছিল,
6 দফার মধ্যে কি ছিল এবং কত তারিখে, নাম বাদে যেগুলা যেগুলা উল্লেখযোগ্য কাজ করেছে সেগুলা সেগুলা দিতে হবে। বুঝিছো? হ্যাঁ ভাই। এই বঙ্গবন্ধু বুঝে গেছে। এই বঙ্গবন্ধু ওই স্বাধীনতার আগেও তারও কিছু অবদান আছে ভালো ভালো। সেই শাসক হিসাবে ভালো না ছিল, সেই সময় নেতা হিসেবে ভালো ছিল, যার হাত ধরে তো যুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ। যাই হোক, ওই এগুলা হচ্ছে পড়ার বেশি দরকার নাই। তোমরা ডক্টর ইউনূস বেশি বেশি পড়বা, ওই উইকিপিডিয়া যে সার্চ দে। আমি কি বোঝাতে পারছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি কি পড়বা, কোন কোন প্রশ্ন? কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। না ভাই ঠিক, না ভাই আর প্রশ্ন নাই। তাহলে এখানে কয়টা প্রশ্ন থাকলো বলো তো? 60টা পড়বা ব্যাখ্যা সহ। ব্যাখ্যা সহ 60টা? হ্যাঁ, 30টা করে ব্যাখ্যা সহ পড়বা 60টা। এবং শুধু সাধারণ? হ্যাঁ, আমার তো সাধারণ জ্ঞানই তোমাদের পড়াচ্ছি ভাই। সাধারণ জ্ঞান মানে এখানে বাংলাদেশ বিষয় বলে আর আন্তর্জাতিক একসাথে জড়িত করা আছে। ও বুঝেছো? ঠিক আছে ভাই ইসমাইল ভাই বলে ইংলিশ ক্লাসটা যদি অনলাইন লাগাতো তো অনেক ভালো হতো। এই তোমাদের শোনো, আমরা যত সারাদিন ক্লাসই কর, বাড়িতে পড়ার কোনো দরকার নাই, সারাদিন অনলাইনে ক্লাস করতে থাক। দেখো ঠিক আছে, তোমাদের বাসায় পড়তে হবে। যারা ভুলে যায়, এখানে স্ক্রিন রেকর্ড চলতেছে, এটা একটু আরেকবার তোমরা ওই যে যখন ঘুরতে ফিরতে গেছো বা বিলের দাঁড়িয়ে বা রাস্তার দাঁড়িয়ে বসে আছো, স্ক্রিন রেকর্ড চালু করলে ফোন তো কাছেই থাকে, দেখবো শুনলে বেশি মনে হয়ে গেছে। পড়াচ্ছে যদি শুনো বেশি তাড়াতাড়ি মনে হয়। বুঝতে পারছো? জি ভাইয়া ঠিক বলছেন। এটা পড়বা, তুমি দেখবা আস্তে আস্তে তোমার সবকিছু আয়ত্তে চলে আসছে আর কি। যেহেতু স্ক্রিন রেকর্ড হচ্ছে তাহলে তো দিব। বুঝেছো? এবার আসি এদিকে, দেখো। আর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বিষয় বলে তিনটা পিডিএফ দেওয়া হয়েছে, কিন্তু আমি খালি আন্তর্জাতিকের পিডিএফ দিয়েছিলাম গতদিন, শুধু একটাই, যে আন্তর্জাতিক বিষয় বলে 1 নম্বর লেখা ছিল। কয় নম্বর ছিল? এক। এলা ব্যাখ্যা সহ পড়বো। আজকে দিছি দেখো শুধু আন্তর্জাতিকেরই 2টা দিছি। আন্তর্জাতিক বিষয় বলে 2 আর আন্তর্জাতিক বিষয় বলে কি বলতো 3। একটু দেখা এদিকে দেখো, আন্তর্জাতিক বিষয় বলে প্রথম ছিল আল আকসা মসজিদ কোথায় অবস্থিত। এখানে অনেক সময় থাকে জেরুজালেম। আর একটা থাকে কি জানো? প্যালেস্টাইন। ঝামেলা বাদে তখন অপশনে না না, অপশনে 2টাই থাকে অনেক সময়, এই জেরুজালেমও থাকে, এখানে প্যালেস্টাইন নাই, প্যালেস্টাইনও থাকে। তখন ছেলেবেলা ঝামেলা বাঁধা যায়, ভাই 2টা তো একই জিনিস। বুঝে গেছে? তাহলে কোন অ্যানসার দেবো? জেরুজালেম আর প্যালেস্টাইন যদি একসাথে থাকে, আরবিটা দিবা জেরুজালেম, এটা পুরাতন নাম প্যালেস্টাইনের পূর্বেও। কি দিবা তাহলে অ্যানসার বলো? জেরুজালেম। বুঝতে পারছি? এখানে দেখো, এখানে কোনো ঝামেলা নাই, এখানে জেরুজালেম একটা একাই আছে, প্যালেস্টাইন নাই, যদিও 2টার একই নাম। এটা কি বুঝিছো? জি ভাই। এখন তোমরা যেটা করবা ভাই, আমি পিডিএফ দিয়ে দিছি, আর যাদের একটু সামর্থ্য আছে তারা এগুলা পিডিএফ গুলো তোমরা হচ্ছে ফটোকপি করে নিবা ভাই। নিলে হচ্ছে কি তোমার পড়তে বেশি সুবিধা হবে। কোথাও বের হলে ফটোকপির হাতে নিয়ে বের হলা। ভাই ফোন থাকলে ফোন থাকলে দরকার নাই, ফোন থাকলে যেহেতু তোমাদের পিডিএফ চালু হয়। এই যে বাইতুল হিকমা, বাইতুল হিকমা হচ্ছে গান সেন্টার কেন্দ্র, এগুলা হচ্ছে দেখবা আব্বাসীয় খলিফার আমলে বাইতুল হিকমা ছিল ইরাকে। এগুলো একটু দেখে নিবা। এটা কিন্তু পড়াইছি ভাই, টপিক বলে দিছে। এদিকে দেখো, মেন টপিক কি বলতো সবাই? বৈশ্বিক ইতিহাস। সবাই কি শুনতে পাচ্ছ? মেন টপিক কিন্তু বৈশ্বিক ইতিহাস। হ্যাঁ, এর একটা অংশ হচ্ছে বিশ্বে যেগুলা যেগুলা ধর্ম আছে সেগুলা, এটা 30টা প্রশ্ন আছে ব্যাখ্যা সহ। বুঝতে পারছি? দেখো পরের প্রশ্ন দেখাই, পরেরটাও কিন্তু দেখো ভাই, এই যে বৈশ্বিক ইতিহাস, কিন্তু বৈশ্বিক ইতিহাসের এটা কি হবে বলতো? এশিয়ার ইতিহাস দিছি। কিসের ইতিহাস? এশিয়ার ইতিহাস। আন্তর্জাতিক যেটা 3 সেটা দিছি এশিয়ার ইতিহাস, আর যে পিডিএফ যেটা 2 দিছি সেটা দিছি কিন্তু বিশ্বের কি ধর্ম বলি। এখানে খালি ধর্ম সম্পর্কেই আছে। দেখো বাইবেল প্রথম কোন ভাষায় লেখা হয়? বাইবেল প্রথম কিন্তু লেখা হয় হচ্ছে হিব্রু ভাষায়। হিব্রু না রোমান বলো? ভাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভাষা হিব্রু ভাষা। হিব্রু লেখা হয়েছে কিন্তু এটা ইহুদিদের যে ধর্মগ্রন্থ নাই তাওরাত, বাইবেল থেকে। যে বাইবেল ভাই ইহুদের ইয়ার না, বুঝা গেছে? ওল্ড টেস্টামেন্ট যেটা বলা ইহুদির, রোমান হবে ভাই। বুঝা গেছে? না না, তাহলে এটা কি হবে বলো তো? বাইবেল রোমান। কেউ দেখা যাচ্ছে না নাকি তোমাদের এগুলা যে পড়েও? ভাই রোমান হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, রোমান হবে, রোমান। বুঝা গেছে? জি ভাই।
এখানে পড়বা সবাই। হিব্রু হচ্ছে ওই যে ওল্ড টেস্টামেন্ট, মানে ইহুদিদের যেটা পূর্বে পূর্বে তোমার অবিকৃত গ্রন্থ ছিল, ওরা বিকৃতি করে ফেলে এখন নাম দিয়েছে নিউ টেস্টামেন্ট, বিকৃতি হয়ে গেছে। এটা হিব্রু ভাষায় লেখা ছিল। কোন নবীর ছিল জানো তো? এই টেস্টামেন্টের আরবি নাম হচ্ছে তাওরাত, মুসা আলাইহিস সালামের ছিল। প্রধান প্রধান আসমানি কিতাবে পড়ে আসছে সারা জীবন 4টি। ইসলামের 4 খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে, কিন্তু খালি হযরত আবু বকরের এই উমরকেও মারে ফেলে ইহুদিরা, ছুরিয়াঘাত করে উসমানকেও মারে, আলীকেও মারে ষড়যন্ত্র করে। এই 3টা খলিফাকে কিন্তু ষড়যন্ত্র করে মারা হয়, স্বাভাবিক মৃত্যু হয়নি এদের। আলীকে মারা ভাই ইসলামের ইতিহাসের জন্য ইসলামের ইতিহাস বই পড়লে কেমন হয়? এই দুটো একটা এমসিকিউর জন্য ওরা পড়তে যাচ্ছে এগুলো। এই তুই খালি সবসময় এত বেশি বুঝিস কেন? আমি তো বুঝতে পারি না। না সমস্যা নেই, তুমি পড়তে পারলে ভালো। বুঝতে পারছো মুজাফফর? হ্যাঁ পড়তে হ্যাঁ পারলে ভাই। ভালো, কিন্তু দুই একটা এমসিকিউর জন্য আন্দাজে অত পড়ার দরকার নাই তোমার। এই অল্প একটু পড়লে হয়ে যাবে, মানে বেশি পড়লে দেখবা যে মূল জিনিসই ভুলে গেছে। এই খেলাফায়ে রাশিদিন হচ্ছে বলা হয় হচ্ছে তোমার এই যে 4টা ইয়া ছিল না, খলিফা ছিল না, খলিফাকে ওদের শাসনকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এখানে এই কোনো খলিফা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, এ ছিল এমনিতে ইয়া আর কি। গৌতম বুদ্ধের জন্মস্থান জানো তো? নেপালের লুম্বিনী। সিদ্ধার্থর নাম হয়েছে গৌতম বুদ্ধের নামে আরেকটা সিদ্ধার্থ। 3টি প্রধান ধর্মের মিলনস্থল হচ্ছে জেরুজালেম। জেরুজালেম কিন কিন প্রধান ধর্ম বলতো? ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম। এই জেরুজালেম কোন কোন ধর্ম আছে এখানে? 3 ধর্মেরই পবিত্র স্থান। 3 ধর্ম। কারণ ইহুদিদের পবিত্র স্থান হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ওই জেরুজালেমের অংশ ওখানে আছে। আর খ্রিস্টানদের ওখানে হচ্ছে বেথেলহাম, আর মুসলিমদের হচ্ছে আল আকসা মসজিদ। সব লাগালাগি প্রায়, এই জন্য জেরুজালেমের মধ্যেই। বুঝা গেছে? জেরুজালেম একটা স্থানের নাম, মনে করো আমাদের যেমন মোহনপুর থানা, বুঝেছো? সেরকম হ্যাঁ ভাই। এরকম জায়গায় অহিংসা পরম ধর্ম, এটা ছিল বৌদ্ধ। এটা পড়বা। ইতিহাস খাতা বেতেলাম কোথায় অবস্থিত? কি বলে বললাম, কি বলতো? ফিলিস্তিনে। এই লেখা বলো তো, এই 3টা ধর্মের লেখো, যে 3টা ধর্মের পবিত্র স্থান জেরুজালেম। ইহুদিদের হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, লাগো। ইহুদিদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, খ্রিস্টানদের লাগো ওই খাতায় লাগো, খ্রিস্টানদের হচ্ছে বেথেলহাম। সবই কিন্তু জেরুজালেমে অবস্থিত। আর মুসলিমদের হচ্ছে মসজিদুল আকসা। খ্রিস্টানদের বেথেলহাম। হ্যাঁ, খ্রিস্টানদের হচ্ছে ইহুদিদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড প্রথমে লাগো, ইহুদিরা যেহেতু আগে ছিল। ভাই খ্রিস্টানদের কি? খ্রিস্টানদের হচ্ছে বেথেলহাম। তারপর তার মুসলিমদের হচ্ছে লাগো আর মসজিদুল আকসা। ভাই ইহুদি ইহুদিদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ভাই, ওয়েস্টার্ন ওয়াল মানে এই যে বুঝতে পারছো তো? আর হচ্ছে মুসলিমের কি বললেন ভাইয়া? মুসলিমের বললাম হচ্ছে তোমার আল-আকসা। মসজিদুল আকসা, নাম শুনো? আল-আকসা। আল আকসা। কত কোনটা পড়াচ্ছি গো, দেখা যাচ্ছে না নাকি? যাই তো ভাই, দেখা দেখা যাওয়ার কথা তো, কই? আচ্ছা দেখি, স্ক্রিন রেকর্ড দেখলে বোঝা যাবে। প্রায় হচ্ছে 58 মিনিট হয়েছে স্ক্রিন রেকর্ড, ঠিক আছে? আচ্ছা, ইতিহাস খ্যাত বেথেলহাম তাহলে বুঝলা? এই লেখা আছে সবার? জি হ্যাঁ। জি জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর ছিল হচ্ছে ক্ষত্রিয়, যারা যুদ্ধ করে এই যে হিন্দু ধর্ম অবলম্বন অনুসারে সেই সময়। মার্টিন লুথার কিং এর শ্রেষ্ঠ একটা বক্তব্য আছে, পারলে তোমরা ইউটিউবে দেখে নিও। বর্ণবাদের বিরুদ্ধে বিশাল একটা ভাষণ দিছিল, ছিল কৃষ্ণাঙ্গ। সে সময় আমেরিকাতে বর্ণ বিরোধী খুব আন্দোলন ছিল, কৃষ্ণাঙ্গদের দেখতে পারতো না, বুঝেছো? মার্টিন লুথার যদি কিং হয়, একটু ভালো করে দেখো ভাই, এখানে কিন্তু কিং নাই। কি নাই? কিং নাই, শুধু আছে মার্টিন। দেখো মার্টিন লুথার, এই যে মার্টিন লুথার কিন্তু ছিল ধর্মযাজক, ধর্ম সংস্কারক।
কিন্তু যদি বলে মার্টিন লুথার কিং, কি হলো? তাহলে হবে হচ্ছে মার্টিন লুথার কিং যদি বলে তাহলে চলে যাবে এই আমেরিকার ছিল বর্ণবাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল, কিন্তু কিং না থাকলে হবে ধর্ম সংস্কারক। এর ব্যাখ্যা লেখা আছে, জনধর্মের প্রবর্তক। ভাই এগুলো তোমরা একটু পড়ে নিও, পারবা? বিশ্বাস করি। কোনোটা সমস্যা থাকলে আমি তো আছি। এটা হচ্ছে PDF2। এই PDF2 এর প্রথম 10টা খাতায় লিখবা হোমওয়ার্ক ব্যাখ্যা সহ। আর এই অপশন লেখার দরকার নাই, খালি যেটা অ্যান্সার সেটা লিখবা। বোঝাতে পারছি? কারো কোনো প্রশ্ন? এই দ্বিতীয় আর তৃতীয় 10টা করে হোমওয়ার্ক কিন্তু আন্তর্জাতিক। আগের গুলা ব্যাখ্যা 10টা দিয়ে। আগের গুলা ছিল, এটা অ্যাড হলো। আচ্ছা ভাই, খাতা আমি দেখবো, খাতা না প্রথম 10টা ব্যাখ্যা সহকারে লিখে নিয়ে যাবো। ব্যাখ্যা সহকারে খালি অ্যানসার লিখবা, এই অপশন লেখার দরকার নেই। এই যে এটা লিখলাম, মনে করো ভারত নিয়ন্ত্রণ কাশ্মীর কোনটি, জম্মু কাশ্মীর ও লাদাখ। এর লেখার পরে এই যে ব্যাখ্যা লিখবা। এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি পড়ার মধ্যে থাকো এবং তোমার কথা তুমি যখন ওই যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে যাবো, পড়তে যাবা, দেখবা সব মনে হয়ে গেছে, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো। নাকি কামরুল? মনে মনে রাখো। কামরুল ভাত খাচ্ছে। ও তাহলে আর কি বলবো। তাহলে ভাই কারো কোনো প্রশ্ন থাকলে করো। এই পর্যন্ত ক্লাস, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ছিলা, অসংখ্য ধন্যবাদ। কেউ এখনো বের হয়ে চলে যাও না, এখন স্ক্রিন রেকর্ড আছে, এগুলা দিয়ে দেবো। হ্যাঁ ভাই হ্যাঁ বলো তো ভাই। প্রতিদিন কি এই সময় 8টার সময়